ভারতবর্ষের উত্তর পূর্বে লুকিয়ে আছে এমন এক অপার সৌন্দর্যের ভান্ডার, যার নাম মেঘালয়। মেঘালয় কথাটির মানে হলো মেঘেদের ঘর। এখানকার সবুজ পাহাড়, রাস্তাঘাট, জলপ্রপাত আর মেঘে মোড়া আকাশ, প্রতিটি দৃশ্য যেন ছবির মতো। যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিবহুল শহর চেরাপুঞ্জি, যে রাজ্যে রয়েছে ভারতবর্ষের প্রথম 10টির মধ্যে 9টি দীর্ঘ এবং গভীরতম গুহা, এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে স্বচ্ছ জলের নদী ও স্বচ্ছ গ্রাম, এখানকার খাসি আর জয়ন্তিয়ার সংস্কৃতি, স্থানীয় মানুষদের হাসি মুখ আর সহজ জীবনধারা, সব মিলিয়ে প্রকৃতি আর সংস্কৃতির এক অপূর্ব মিলনস্থল। দিস ইজ দ্য স্টোরি অফ দ্য মোস্ট বিউটিফুল স্টেট ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, মেঘালয়। মেঘালয় ভ্রমণের জন্য উপযুক্ত সময় হলো আফটার মনসুন। তবে আমরা গিয়েছিলাম মে মাসের ভরা গরমে। হাওড়া স্টেশন থেকে দীর্ঘ 18 ঘন্টার ট্রেন জার্নি করে পৌঁছেছিলাম উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় শহর গুয়াহাটি। গুয়াহাটিতে প্রথম দিনটা আমরা একটা লজে স্টে করেছিলাম। তারপর গুয়াহাটির 33 ডিগ্রি গরমে যখন আকাশ কালো করে বৃষ্টি নামল, তখন মনের ভিতর ট্রিপের আগামী দিনগুলোকে নিয়ে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল। কিন্তু যদিও পরে সেই এক্সাইটমেন্ট গিয়ে ডিসঅ্যাপয়েন্টমেন্টে পরিণত হয়েছিল। যাই হোক, পরের দিন একটা ট্রাভেলারে করে রওনা দিলাম মেঘালয়ের রাজধানী শিলংয়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমাদের চোখে পড়ল উমিয়াম লেক। তারপর গুয়াহাটি থেকে দীর্ঘ 98 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের গাড়ি যখন শিলংয়ে পৌঁছলো, তখন ঘড়িতে সময় বিকেল 5:30। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম মেঘালয়ের সাইট সিন দেখার জন্য। গুড মর্নিং ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ মেঘালয়, শিলং। গতকাল আমরা গুয়াহাটি থেকে একটা ট্রাভেলারে করে শিলংয়ে এসেছিলাম, আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:07। তো শিলংয়ে এসে তোমরা স্কুটি সার্ভিস নিতে চাইলে জাস্ট এই দেখতে পাচ্ছ আই লাভ শিলং লেখা রয়েছে, জাস্ট এর অপোজিটে তোমরা এসে এই ডান দিকে একটা গলি ঢুকে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, চিনে রাখো এই গলিটা, হোটেল হেরিটেজ। তার ঠিক লেফট সাইড দিয়ে এই যে গলিটা ঢুকে যাচ্ছে, এই গলিটা দিয়ে কিন্তু তোমরা জাস্ট 5 মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা স্কুটি সার্ভিসের সব পেয়ে যাবে। আমি তোমাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপর, তোমরা কিন্তু ফোন করে নিতে পারবে। কালকে আমি গিয়ে খোঁজ নিয়েছিলাম। তো রেট মোটামুটি স্কুটির জন্য আমাদের 600 টাকা বলেছে, বার্গেনিং করলে আশা করছি 500 টাকায় চলে আসবে। আর হিমালয়ান জাতীয় বাইকের জন্য রেটটা হচ্ছে 1200 টাকা। জাস্ট ডকুমেন্টস বলতে আধার কার্ড আর যে কোনো একটা আইডি প্রুফ আর ড্রাইভিং লাইসেন্স লাগবে। কোনো কিন্তু তোমাদের এক্সট্রা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না স্কুটির জন্য। ঘড়িতে সকাল 7:30 আমরা বেরিয়ে পড়লাম। প্ল্যান কিছুটা এরকম ছিল, আজকের আমরা ঘুরে দেখব এশিয়া মহাদেশের সবথেকে স্বচ্ছ জলের নদী, ভারত বাংলাদেশ বর্ডার এবং মাউলিনং গ্রাম। তারপরে আজ রাতটা চেরাপুঞ্জিতে স্টে করে কালকের দিনটা আমরা চেরাপুঞ্জির সাইট সিন ঘুরে দেখব। ডাউকি যাওয়ার পথে মেঘালয়ের এই ভয়ঙ্কর রাস্তা আমরা দারুণ এনজয় করছিলাম। ঠিক সেই সময় আমাদের ড্রাইভার দাদা একটা দারুণ লোকেশন দেখে গাড়িটা সাইড করলো। তো এখন আমাদের গাড়ি যেতে যেতে একটা স্পটে দাঁড়িয়েছে। স্পটটা তোমাদের দেখাই। এখন টেম্পারেচার হচ্ছে এখানটা দেখাচ্ছে, দেখো 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু ভালোই রোদ আছে। পুরো একদম দেখতে পাচ্ছ মেঘে ঢেকে রয়েছে। দেখো সামনে ওইদিকে রাস্তা পুরো মেঘে ঢেকে রয়েছে, নিচে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই সাইডের জাস্ট ভিউটা একবার দেখো, পুরো পাথর কেটে রাস্তা বানাচ্ছে, কি লাগছে, উফ উফ দারুণ। পুরো একদম রোদ উঠেছে, দেখো সূর্য একদিকে আর একদিকে পুরো মেঘ। ভিউ পয়েন্টের খুব কাছেই একটা রেস্টুরেন্ট ছিল। একেবারে সকালের ব্রেকফাস্টটা সেরে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। ছোটি ছোটি রাহেं मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। এখন ডাউকি যাওয়ার পথে রাস্তা খুবই খারাপ ছিল, তাই জন্য আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বেলা 12টা বেজে গেছিল। গাড়ির জানলা থেকে বাইরে চোখ রাখতেই দূরে চোখে পড়লো বাংলাদেশ। এই ডাউকি নদীর উপর দিয়েই একটা ব্রিজ চলে গেছে, যেটা দিয়ে গাড়ি পারাপার হয়। তারপর ওই ব্রিজ পার হওয়ার সাথে সাথেই ডাউকি নদীর স্বচ্ছ সবুজ জল চোখে পড়লো। এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে স্বচ্ছ জলের নদীতে বোটিং করার কথা ভেবেই মনের মধ্যে এক আলাদা খুশি অনুভূতি হচ্ছিল।
গাড়ি পার্কিং থেকে এই রাস্তাটা ধরে বোটিং পয়েন্ট যাওয়ার জন্য সময় লাগবে মাত্র 2 মিনিট। আর এই রাস্তার দু সাইডে বেশ কিছু দোকানপাটও ছিল। তারপর অবশেষে আর কিছুটা এগোতেই চোখে পড়লো বোটিং করার জন্য টিকিট কাউন্টার। তো বন্ধুরা, আমার পিছনে তোমরা এখন দেখতে পাচ্ছ এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে পরিচ্ছন্ন নদী, যেটা হলো ডাউকি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানটায় কতগুলো নৌকা দাঁড়িয়ে রয়েছে। জাস্ট ওই পারটায় কিন্তু বাংলাদেশ বর্ডার, ওপারে বেশি ভিডিও করা প্রহিবিটেড বলছে। জাস্ট একটুখানি হেঁটে গেলে কিন্তু সব মিলিটারি ফোর্স দাঁড়িয়ে রয়েছে, ওপারটা বাংলাদেশ বর্ডার। আর এই নৌকা ধরে কিন্তু তোমাদের এই ডাউকির এপারে ঘোরাবে। আর এই সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এই হচ্ছে টিকিট, দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে, চলো যাওয়া যাক। এবার ডাউকি নদীতে বোটিং এর জন্য চার্জ ছিল 800 পার বোট ফর 3 পার্সন, যেটা 45 মিনিট ধরে নদীতে ঘোরাবে। গরমকাল হওয়ার জন্য নদীতে জলের পরিমাণ বেশ কম ছিল। বর্ষাকাল হলে কিন্তু এই জলের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। বৃষ্টি হলে জল বেশ ঘোলাটে হয়ে যায়। আজ বৃষ্টি না হওয়ার কারণে জল যথেষ্ট পরিষ্কার ছিল। তো এখন আমি আমাদের বোটের যে ড্রাইভার রয়েছে জেসপার ভাই, তার সাথে একটু কথা বলবো। तो आप ये बोटिंग कब से कर रहे हो, कितने साल से? बचपन से, छोटे से। 6 साल। अभी आपका एज कितना है? अभी 24। 24। आप लोगों का माने यहाँ पे प्रोफेशन यही है या इसके अलावा भी कुछ करते हो? यही। और पीक सीजन कब होता है? विंटर में। विंटर में पीक सीजन होता है। आप लोगों का लोकल लैंग्वेज कौन सा है? खासी ना। तो खासी में कुछ सिखाइए हमको। जैसे बंगाली में बोलते हैं केमन आछो, माने कैसे हो, तो खासी में कैसे? हाँ हाँ हाँ, फिलोंग कुमनो। अच्छा, और उसका आंसर? जैसे मैं अच्छा हूँ तो उसका आंसर? अच्छा हूँ, ठीक हूँ, बियांग मलुमला, बियांग ही। আচ্ছা, বিয়াং হি। তো এই দুটো ভাষা শিখলাম, কিছু তো শিখে রাখতে হবে মেঘালয় এসে খাসি ট্রাইবদের কাছ থেকে। তো ডাউকি নদীতে বোটিং করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মাউলিনং ভিলেজ, যেখানে যাওয়ার পথে রাস্তায় এইরকম সুন্দর ওয়াটারফলসও ছিল। তো এখানে তোমরা যে কাঁটাতারের বর্ডারটা দেখতে পাচ্ছ, তার ওপারটা হলো বাংলাদেশ। মানে ভেবে দেখো, গাড়ির ভিতর থেকে জাস্ট বাইরে হাত বাড়ালেই বর্ডার ছুঁতে পারবো। আর সেদিন আমি লাইফে ফার্স্ট টাইমের জন্য এত কাছে থেকে কোনো দেশের ইন্টারন্যাশনাল বর্ডার দেখতে পেয়েছিলাম। মাউলিনং ভিলেজের এন্ট্রির মুখেই একটা কাউন্টার ছিল, যেখানটায় সম্ভবত কার পার্কিং এর জন্য চার্জ দিতে হচ্ছিল। কার পার্কিং এরিয়াটা চোখে পড়তেই এটুকু বুঝতে আর কোনো বাকি ছিল না যে কেন এই গ্রামটা এতটা পপুলার। ভারতবর্ষ তথা এশিয়া মহাদেশের সব থেকে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এইমাত্র জাস্ট এসে পৌঁছালাম, দেখতে পাচ্ছ এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে পার্কিং স্পেস। কত পর্যটক এখানে এসছে তোমরা দেখতে পাচ্ছ, কত গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই গ্রামটা এখন আমরা ঘুরে দেখবো। হাতে খুব বেশি সময় নেই, 1-1.5 ঘন্টায় সময় আছে, তার মধ্যে যতটা যা পারি তোমাদেরকে ঘুরে দেখাবো, চলো। তো এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানটা লেখা রয়েছে নো এন্ট্রি ফর টুরিস্ট ভেহিকেল, মানে যা ভেহিকেল রয়েছে সব ওইদিকে পার্ক করার। এর আগে কিন্তু আর কোনো রকমভাবে গাড়ি যাবে না, এর আগে সম্পূর্ণভাবে আমাদেরকে হেঁটে গ্রামটাকে এক্সপ্লোর করতে হবে। তো এই গ্রামটাতে আমরা এসেছি, এখানটা আমরা ঘুরে দেখবো। তার সাথে সাথে আজকে দুপুরবেলা লাঞ্চটাও আমরা এখানেই করব। এই সামনে দেখতে পাচ্ছ, এখান থেকে আমরা দুপুরের লাঞ্চটাও করে নেবো। লাঞ্চ করে নিয়ে আমরা গ্রাম ঘুরে দেখতে বেরিয়ে গেলাম। সত্যি বলতে রাস্তার ধারে কোনো প্লাস্টিক তো দূরের কথা, একটা গাছের পাতাও চোখে পড়া দুষ্কর ছিল। স্বল্প কিছু দূরত্বের মধ্যেই রাস্তার পাশে পাশে বাঁশের চেরার তৈরি ডাস্টবিন রাখা ছিল। সামনে একটা ভিউ পয়েন্ট রয়েছে, দেখতে পাচ্ছি এটা ট্রি হাউস মতো করা রয়েছে। ওইখান থেকে এটার এন্ট্রি উঠে এইরকম সোজা। গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ কিছু বাচ্চা ছুটে এসে হাতে একটা খাতা আর পেন ধরিয়ে দিয়ে সিগনেচার করতে বলল। প্রথমটা একটু অবাক হয়ে গিয়েছিলাম, তারপর খাতাটা হাতে নিয়ে ভালো করে দেখে বুঝতে পারলাম। আচ্ছা, আজকের 8ই মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, সেই জন্য এরা সিগনেচার করাচ্ছে। খাতাতে একটা চার্চের নাম লেখা ছিল, সম্ভবত সেই চার্চের তরফ থেকেই এই বাচ্চাগুলোকে দিয়ে যত টুরিস্ট আসছে এই গ্রামে টোব্যাকো কনজিউম করা বন্ধ করার জন্য সাইন করাচ্ছিল। ওকে, হোয়াট ইজ ইউর নেম? My name is Felisa. Felisa. Or is this your sisters? Your friend? Friends. Friends. Okay. Nice to meet you. Say hi to the camera. এই গ্রামে বেশ কিছু হোমস্টেও ছিল, যেখানে চাইলে স্টেও করা যায়। গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা পার্কও ছিল, যেখানে বেশ কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। শিলং থেকে 90 কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তে অবস্থিত এই গ্রামটিকে ডিসকভার ইন্ডিয়া ম্যাগাজিন 2003 সালে এশিয়া মহাদেশের সবথেকে পরিচ্ছন্ন গ্রাম এবং 2005 সালে ভারতবর্ষের সবথেকে পরিচ্ছন্ন গ্রামের তকমা দেয়। 2019 সালে প্রকাশিত একটি ডেটা অনুযায়ী এই গ্রামের মোট জনসংখ্যা
প্রায় 900 এবং উল্লেখযোগ্যভাবে এখানকার লিটারেসি রেট 90%। খাসি জনগোষ্ঠী প্রধানত এই গ্রামে অনুসরণ করা হয় মাতৃতান্ত্রিক প্রথা, যেখানে সম্পত্তি এবং পারিবারিক উপাধি মায়ের দিক থেকে উত্তরাধিকার সূত্রে চলে আসে। এই মাওলিনং ভিলেজে এলে তোমরা এখানকার লিভিং রুট ব্রিজ দেখতে কিন্তু একদম ভুলো না। মাওলিনং ভিলেজ থেকে বেরিয়ে এখন এসে আমরা যাচ্ছি হচ্ছে লিভিং রুট ব্রিজ দেখার জন্য। মাওলিনং ভিলেজ থেকে ম্যাক্সিমাম হার্ডলি 700 থেকে 800 মিটার মতো ডিস্টেন্স হবে। এখানটায় লেখা রয়েছে, দেখতে পাচ্ছ, টেক এ স্টিক, ওয়াক সেফলি, স্টিক অফ কাইন্ডনেস। 10 টাকা আসার সময় জাস্ট এই বক্সে দিতে বলছে। তো একটা স্টিক নিয়ে নেওয়া যাক, চলো। এই লিভিং রুট ব্রিজটি রাবার গাছের শিকড়কে একটি ঝর্ণার উপর দিয়ে পরিচালনা করে তৈরি করা হয়েছে, যা সময়ের সাথে সাথে আরও বেশি মজবুত হয়ে ওঠে। আজকালকার দিনে লোহা ও কংক্রিটের বদলে স্থানীয় খাসি প্রজাতির মানুষরা তাদের বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার দ্বারা এই শিকড়কে কাজে লাগিয়ে যে ব্রিজ তৈরি করেছে, তার দ্বারা তাদের প্রকৃতির প্রতি ভালোবাসারও পরিচয় পাওয়া যায়। তো মাওলিনং ভিজিট করার পর সেদিন রাতটা আমরা চেরাপুঞ্জির একটা হোমস্টেতে স্টে করেছিলাম এবং তার পরের দিন প্ল্যান ছিল চেরাপুঞ্জি এক্সপ্লোর করার। বাট যে এক্সপেকটেশন নিয়ে চেরাপুঞ্জি এসেছিলাম সেই এক্সপেকটেশন ফুলফিল হয়নি। তো এখন সকালবেলা যেরকম টাইম হয়ে রয়েছে দেখতে পাচ্ছি এখানটায় হালকা হালকা রোদ উঠেছে, সেরকম বৃষ্টি এখন তো নেই, তবে রাস্তা তোমরা দেখতে পাচ্ছ ভিজে হয়ে রয়েছে। মাঝরাতে আই থিঙ্ক বৃষ্টি ভালোই হয়েছে, তো যে কারণে মেনলি চেরাপুঞ্জি আসা, বৃষ্টির জন্য অপেক্ষা করা, সেই বৃষ্টির অপেক্ষায় রয়েছি। দেখা যাক বৃষ্টি কখন দেখতে পাই। মেঘালয়ের ইস্ট খাসি হিল ডিস্ট্রিক্টে অবস্থিত এই চেরাপুঞ্জি, যেটা স্থানীয় মানুষদের কাছে সোহরা নামে বেশি পরিচিত, গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বৃষ্টিবহুল জায়গা। তো স্বাভাবিকভাবেই চেরাপুঞ্জির বৃষ্টি দেখার জন্য মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। কিন্তু আজকের দিনটা আমাদের জন্য লাকি ছিল না, যেখানে একদিনে হওয়া বৃষ্টির পরিমাণ রাজধানী দিল্লিতে হওয়া সারা বছরের বৃষ্টির থেকেও বেশি, সেখানে সারাদিনে আমরা এক ফোঁটাও বৃষ্টি পেলাম না। এনিওয়ে, নেক্সট টাইম চেরাপুঞ্জি আসার একটা কারণ খুঁজে পেয়ে বেরিয়ে গেলাম চেরাপুঞ্জির সাইট সিন দেখার জন্য। তো সবার প্রথম আমরা গিয়েছিলাম মসমাই কেভ দেখতে। चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। এই মসমাই কেভ চেরাপুঞ্জি টাউন থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত, যার ভিতরে এন্ট্রি করার জন্য আমাদের টিকিটও নিতে হয়েছিল। তো এখন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি মৌসুমি কেভ যাওয়ার জন্য। 30 টাকা করে টিকিট নিল পার হেড। তো এটা হলো মসমাই কেভের এন্ট্রি পয়েন্ট। এবার কেভের ভিতরে স্পেস কোথাও কোথাও এতটাই ন্যারো যে পুরো শরীর বেন্ড করে বা হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছিল, তাই দেখে কেউ কেউ ভয় পেয়ে ফিরেও যাচ্ছিল। সো আই রিকমেন্ড যাদের ক্লাস্ট্রোফোবিয়া আছে তাদের ভিতরে না যাওয়াই ভালো, আদারওয়াইজ ইট ওয়াজ আ গুড এক্সপিরিয়েন্স। 2024 এবং 2025-এর ডেটা অনুযায়ী পুরো মেঘালয়াতে এরকম প্রায় 1700 কেভ রয়েছে এবং এখনও অনেক খোঁজ পেতে বাকি। এছাড়া ভারতবর্ষের ডিপেস্ট এবং লংগেস্ট কেভও রয়েছে এই মেঘালয়াতে, যার জন্য মেঘালয়কে কেভিং ক্যাপিটাল অফ ইন্ডিয়াও বলা হয়। তো মৌসামি কেভ থেকে বেরিয়ে এলাম, ভিতরে দারুণ এক্সপিরিয়েন্স ছিল। এরকমই সেম কেভ আমি এর আগেও দেরাদুনে রবার্টস কেভ, তোমরা যারা গেছো তারা জানবে, আমি ওই কেভেও গিয়েছিলাম। তো দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে ওটার লেন্থ আরও অনেক বেশি ছিল, অনেক বেশি লেন্থ ছিল, এটা অতটাও লেন্থি নয়, আর ওটার ভিতরে হাঁটু পর্যন্ত প্রায় জল ছিল। মসমাই কেভ ভিজিট করার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চেরাপুঞ্জির ফেমাস 7 সিস্টার ওয়াটারফলস, স্থানীয় ভাষায় যেটার নাম ন সিঙ্গি তিয়াং ওয়াটারফলস। চেরাপুঞ্জির এই 7 সিস্টার ওয়াটারফলের 7টি জলের ধারা উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকে চিহ্নিত করে। মে মাসের তীব্র গরম এবং বৃষ্টি না হওয়ার ফলে 7 সিস্টার ওয়াটারফলের সরু সুতোর মতো জলের ধারা দেখে মনে কিছুটা দুঃখ নিয়ে এবং দ্বিতীয়বার চেরাপুঞ্জি ফিরে আসার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন গার্ডেন্স অফ কেভ। তো এখন আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে গার্ডেন্স অফ কেভ। এখানে বলে দিল প্রায় 1.5 ঘন্টা মতো আমাদের সময় লাগবে। 12টা না 13টা পয়েন্ট আছে, 100 টাকা করে টিকিট কিনে আমাদের ঢুকতে হবে। ওই সামনে হচ্ছে টিকিট জোন। তো এই গার্ডেন অফ কেভসের মধ্যে মেনলি 12টা স্পট ছিল, যেগুলো সাইনবোর্ড দিয়ে মার্ক করা ছিল। এর মধ্যে মেনলি গুহা, ঝর্ণা এবং এছাড়াও কিছু ক্রিয়েটিভ রক ফরমেশন ছিল। और 4 नंबर गुफा राइट साइड अंदर से रास्ता। ओके, थैंक यू। खूब ले।
তো গার্ডেন্স অফ কেপ দেখে বেরোনোর পর সেদিন আমাদের লাস্ট ডেস্টিনেশন ছিল এলিফ্যান্টা ফলস, যেটা শিলং থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। এই এলিফ্যান্টা ফলসে মেনলি 3টে ফলস রয়েছে, যার মধ্যে 3 নাম্বারটা সব থেকে বড় এবং এটি দেখার জন্য বেশ খানিকটা নিচে সিঁড়ি দিয়ে নামতে হয়। এই ফলসটির গায়ে হাতির সুরের মতো একটা বড় পাথর থাকার জন্য ব্রিটিশ আমলে এটার নামকরণ করা হয়েছিল এলিফ্যান্টা ওয়াটারফলস। কিন্তু 1987 সালের ভূমিকম্পে সেই হাতির সুরের পাথরের শেপ নষ্ট হয়ে যায়। আমাদের এবারের মেঘালয় সিরিজে অনেক কিছু বাকি থেকে গেল। বাড়ি থেকে অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম, যেগুলো হয়ে উঠল না। ভেবেছিলাম একটা দিন নিজের জন্য রেখে ফেমাস বাম্বু ট্রেক করতে যাব, তাছাড়া চেরাপুঞ্জির বৃষ্টিও ফাঁকি দিয়ে দিল। তাই আবারও ফিরে আসব নিজের কাছে এই প্রতিজ্ঞা রেখে মেঘালয়কে বিদায় জানালাম। সবশেষে তোমাদের কাছে এটুকুই চাওয়া, মেঘালয়ের গল্প কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে, তবে আজকের মতো বিদায়।